গত সপ্তাহে সেনজেরের একটা ছোট ক্যাফেতে আমার সামনে একজন হার্ডওয়্যার ফাউন্ডার বসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল গত কয়েকদিন তার চোখের পাতা এক হয়নি। তার সামনে রাখা ছিল $2 লক্ষ মূল্যের ইন্ডাস্ট্রিয়াল লাইটিং কম্পোনেন্ট, যেগুলো এখন কেবল এক স্তূপ আবর্জনা ছাড়া আর কিছুই নয়। $2 লক্ষ? এক ধাক্কায় এত বড় ক্ষতি? হ্যাঁ, আর তিনি আমাকে তার উইচ্যাট মেসেজ আর ছবিগুলো স্ক্রোল করে দেখাচ্ছিলেন। প্রতিটি পার্টসের নিখুঁত ফিনিশিং, প্রিসিশন ডাই কাস্টিং, সিএনসি মেশিনিং সবই ছিল এক কথায় চমৎকার। তিনি আলিবাবা থেকে সেরা সাপ্লায়ার খুঁজে বের করেছিলেন, দরাদরি করে 15% ডিসকাউন্ট আদায় করেছিলেন এবং ব্যক্তিগতভাবে অ্যাসেম্বলি লাইন তদারকি করেছিলেন। মানে সোর্সিং হ্যান্ডবুকে যা যা করতে বলা হয় তিনি তার সবই করেছেন বলতে গেলে। ঠিক তাই। সোর্সিং হ্যান্ডবুকে যা যা করতে বলা হয় তিনি তার প্রতিটি ধাপ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। কাগজে কলমে তিনি তখন একজন সফল উদ্যোক্তা। কিন্তু যখন তিনি আমাকে একটি ক্লোজ আপ ছবি দেখালেন, তখন আসল সমস্যাটা স্পষ্ট হয়ে উঠল। কি সমস্যা ছিল এই ছবিতে? ওই ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের কেসিংয়ের উপর যে কোটিং দেওয়া হয়েছিল, সেটা প্যাকেজিং সাপ্লায়ারের আঠার সাথে কেমিক্যাল রিয়াকশন করে রং বুদবুদ হয়ে উঠে আসছিল। গুদাম থেকে বের হওয়ার আগেই পণ্যগুলো নষ্ট হতে শুরু করেছে। তিনি একটা ক্লান্ত হাসি দিয়ে বললেন, কোটিংওয়ালা দোষ দিচ্ছে কেমিক্যাল প্ল্যান্টকে, কেমিক্যাল প্ল্যান্ট দোষ দিচ্ছে প্যাকেজিংওয়ালাকে, আর অ্যাসেম্বলি ফ্যাক্টরি বলছে তাদের কোনো দায় নেই, কারণ তারা কেবল পার্টসগুলো জোড়া দিয়েছে। এটা ম্যানুফ্যাকচারিংয়ের একটা ক্লাসিক দুঃস্বপ্ন। সবাই নিজের কাজ ঠিক করেছে, কিন্তু চূড়ান্ত জিনিসটা অচল। একদম। তিনি আসলে মাসের পর মাস ব্যয় করে সেরা সব সাপ্লায়ার খুঁজে বের করেছিলেন ঠিকই, কিন্তু তিনি কখনোই একটা টিম তৈরি করতে পারেননি। তিনি তার পুরো প্রোডাকশনকে কতগুলো বিচ্ছিন্ন লেনদেন হিসেবে দেখেছিলেন। তার বিশ্বাস ছিল যদি তিনি সেরা পার্টসগুলো জোগাড় করতে পারেন, তবে চূড়ান্ত ফলাফল এমনিতেই ভালো হবে। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। এই যে তার চোখে মুখে ফুটে ওঠা একরাশ হতাশা আর উপলব্ধি যে তার প্রজেক্ট কোনো খারাপ সাপ্লায়ারের কারণে নয়, বরং সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা এক অদৃশ্য দানব বা ঘোস্ট ইন দ্য মেশিনের কারণে ব্যর্থ হয়েছে। ঠিক এই জায়গাতেই চীনের বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং উদ্যোগ অকালে প্রাণ হারায়। সত্যি বলতে পুরো সিস্টেমটা না বুঝলে এমনটাই হয়। আমরা শিখি কিভাবে সাপ্লায়ার খুঁজে বের করতে হয়, কিন্তু জটিল ইন্ডাস্ট্রিয়াল পণ্যের ক্ষেত্রে একজন সাপ্লায়ার হলো একটি বিশাল অদৃশ্য জালের একটি বিন্দু মাত্র। আপনি যদি সেই পুরো নেটওয়ার্কের আর্কিটেকচার নিজে ইঞ্জিনিয়ারিং না করেন, তবে আপনি কোনো পণ্য তৈরি করছেন না। আপনি কেবল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন যখন আপনার সাপ্লাই চেনের কোনো একটি সংযোগ ছিঁড়ে পড়বে। একদম ঠিক কথা। প্রশ্ন হল, আপনি কি কেবল বাজার থেকে সেরা উপকরণ কিনছেন, নাকি আপনি সেই বাস্তু সংস্থানটি তৈরি করছেন যেখানে প্রতিটি উপাদান একে অপরের পরিপূরক হয়ে উঠবে? আর এই বিষয়টা নিয়েই আজকের আমাদের এই গভীর বিশ্লেষণ। আধুনিক সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরের কাঠামোটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, আর ওই হার্ডওয়্যার ফাউন্ডারের গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে আধুনিক যুগে হার্ডওয়্যার আর্কিটেক্টের কাজের ধরনটা কতটা বদলে গেছে। চিরাচরিত কেনাকাটা বা প্রকিউরমেন্টের দিন শেষ। এই পরিবর্তনের একটা দারুণ উদাহরণ হল শেনজেনের লিন নামের এক তরুণের কাজ। ধুলো বালিতে ভরা একটা ছোট কর্মশালায় বসে লিন তার ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছিলেন। বাইরে তখন ভারী ড্রিল আর মেশিনের অবিরাম শব্দ। শেনজেনের টিপিক্যাল দৃশ্য আর কি। হ্যাঁ, তার স্ক্রিনে একটা সিএডি ফাইল খোলা ছিল, একটা জটিল হার্ডওয়্যারের ডিজাইন। কিন্তু মজার ব্যাপার হলো, ওই ফাইলটা শুধু একটা ড্রয়িং ছিল না, এটা ছিল 3টে ভিন্ন শহরের 5টা আলাদা কারখানার একটা সম্মিলিত হৃৎস্পন্দন। মানে তিনি ওই 5টা কারখানার উৎপাদন ক্ষমতাকে ডিজাইনের সাথেই সিঙ্ক্রোনাইজ করছিলেন। ঠিক তাই। লিন জানতেন যে একটা ছোট্ট উপাদানের মাপে যদি সামান্যতম বিচ্যুতি ঘটে, তবে পুরো ইকোসিস্টেমটা ভেঙে পড়বে। মাঝরাতে তিনি যখন সাপ্লায়ারের প্রোডাকশন লাইনের সাথে সরাসরি নিজের ড্রয়িংগুলো মেলাচ্ছেন, তার হাতের কাঁপুনিতে বোঝা যাচ্ছিল তিনি কতটা মানসিক চাপে আছেন। কারণ এই সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং আসলে কেবল প্রযুক্তি নয়, এটা হাজার হাজার মানুষের কাজের একটা নিখুঁত ছন্দ মেলানোর যুদ্ধ। একটা বিন্দু ফেল করার মানে পুরো নেটওয়ার্কের পতন। একদম। এই যে ডিজাইনের ধাপেই মাল্টি সাপ্লায়ার আর্কিটেকচারকে ঢুকিয়ে দেওয়া, এটা আসলে কতটা জটিল একটা কাজ। এটা আসলে অত্যন্ত সূক্ষ্ম একটা প্রক্রিয়া।
চিরাচরিত পদ্ধতিতে আমরা কারখানা খুঁজি, তারপর দামাদামি করি, কিন্তু এখানে লিনের মতো ইঞ্জিনিয়াররা ডিজাইনের ভেতরেই ডিপেন্ডেন্সি ম্যাপ বা নির্ভরশীলতার পুরো ছকটা যুক্ত করে দেন। দাঁড়ান, এর মানে হলো আমরা যদি এটাকে মুদি দোকানে বাজার করার সাথে তুলনা করি, চিরাচরিত সোর্সিং হলো মুদি দোকানে গিয়ে সবচেয়ে ভালো আপেল আর সেরা মাংসের টুকরোটা আলাদাভাবে কিনে ব্যাগে ভরার মতো। আপেল আর মাংস দুটোই সেরা, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চমৎকার তুলনা। আর আধুনিক সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং হল সেই আস্ত জৈবিক বাস্তু সংস্থান বা ইকোসিস্টেমটা ডিজাইন করা। মানে মাটি, পানি চক্র আর জলবায়ু সবকিছু আগে থেকে এমনভাবে সাজানো যা ওই খাবারগুলোকে প্রাকৃতিকভাবে একসাথে বেড়ে উঠতে সাহায্য করবে। ঠিক। আর এই ইকোসিস্টেমটাকে যখন আমরা একটা বড় আঞ্চলিক স্তরে দেখি, তখন সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল কমন্স। এটা মূলত প্রসেস নলেজ বা উৎপাদন প্রক্রিয়ার জ্ঞান এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের একটা অদ্ভুত সমন্বয়। এই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রিয়াল কমন্সের শক্তিটা পার্ল রিভার ডেল্টার জিয়া নামের এক লজিস্টিক ম্যানেজারের গল্প থেকে খুব ভালোভাবে বোঝা যায়। জিয়াংয়ের গল্পটা বেশ দারুণ। হ্যাঁ, পার্ল রিভার ডেল্টার সরু গলিগুলোর ভেতরে জিয়াং যখন তার ছোট লজিস্টিক অফিস চালাচ্ছিলেন, তখন বিশ্ববাজারে অস্থিরতার খবর তাকে রীতিমতো দিশেহারা করে দিচ্ছিল। একটা কারখানার উপর নির্ভর করার দিন তো অনেক আগেই শেষ। জিয়াংকে তখন 10টি স্তরের সরবরাহকারীর গোলকধাঁধায় পথ খুঁজতে হচ্ছিল। 10টা স্তর, মানে ডিপেন্ডেন্সির বিশাল একটা চেন। একদম। তার টেবিলে রাখা চায়ের কাপটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, অথচ তিনি ফোনেও একজনকে মুড়িয়া হয়ে বোঝাচ্ছিলেন যে কিভাবে একটা 10 স্তর গভীরে থাকা ছোট ওয়ার্কশপের কাঁচামাল সংকট তার পুরো উৎপাদন লাইনকে পঙ্গু করে দিতে পারে। এই জায়গাটাতে ইন্ডাস্ট্রিয়াল কমন্সের অদৃশ্য টানটা কাজ করে। জিয়াংয়ের আশেপাশের ওই কারখানাগুলো একে অপরের প্রতিযোগী হলেও বিপদের সময় এরা সবাই একই সিস্টেমের অংশ হিসেবে কাজ করে। হ্যাঁ, জিয়াংয়ের চোখে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু মনে একটা অদ্ভুত জেদও ছিল। কারণ তিনি জানতেন এই জটিল ও রুক্ষ নেটওয়ার্কটাই তার একমাত্র সুরক্ষা কবচ, যা তাকে বাজারের ঝোড়ো হাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে। আর এই সুরক্ষা কবচটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এখানে চীন সরকারের অত্যন্ত ইতিবাচক এবং সুদূরপ্রসারী ভূমিকার কথা বলতেই হবে। সত্যি বলতে এত বড় একটা ইকোসিস্টেম একা কোনো প্রাইভেট কোম্পানির পক্ষে দাঁড় করানো প্রায় অসম্ভব। একদম অসম্ভব। ইয়াংজি রিভার ডেল্টা এবং পার্ল রিভার ডেল্টাকে বিশ্বমানের ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত করতে সরকার বিশাল অঙ্কের রাষ্ট্রীয় তহবিল বিনিয়োগ করেছে। শুধু তাই নয়, নিখুঁত কৌশলগত পরিকল্পনা এবং ডিজিটাল ও ভৌত অবকাঠামো নির্মাণে তাদের উদ্যোগ রীতিমতো অভাবনীয়। মানে তারা শুধু ফ্যাক্টরি তৈরি করেই থেমে থাকেনি। না, তারা ক্রস প্রভিন্সিয়াল এআই ইনোভেশন কনসোর্টিয়াম তৈরি করেছে। এই কনসোর্টিয়ামের মাধ্যমে বিভিন্ন প্রদেশের মধ্যে ডেটা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেয়ার করা হয়। হাজার হাজার মানুষ একই প্রযুক্তিগত ভাষায় কথা বলে। এটাই জিয়াংয়ের মতো মানুষদের বাজারের তীব্র অস্থিরতার মাঝেও টিকিয়ে রাখে। কিন্তু এই যে 5 থেকে 10 স্তরের গভীরে গিয়ে ডিপেন্ডেন্সি ম্যাপ তৈরি করা, সবকিছু আগে থেকে প্ল্যান করা, এটা কি স্টার্টআপগুলোর জন্য একটা বড় বাধা নয়? স্টার্টআপগুলো তো চায় দ্রুত কাজ করতে, একটা মোমেন্টাম ধরে রাখতে। এত হিসাব করতে গেলে তো উদ্ভাবনের গতি কমে যাওয়ার কথা। প্রথম দেখায় মনে হতে পারে যে গতি কমে যাচ্ছে, কিন্তু আসলে এই জটিল সিস্টেমটাই তাদের বড় ধরনের বিপর্যয় থেকে বাঁচায়। বিশেষ করে হাই প্রিসিশন বা অত্যন্ত নির্ভুল প্রযুক্তির ক্ষেত্রে, যেখানে ত্রুটির কোনো সুযোগই নেই। হাই প্রিসিশন প্রযুক্তির ক্ষেত্রে তো সামান্য ভুলেও বড় বিপদ হতে পারে। এই ব্যাপারটা তরুণ ইঞ্জিনিয়ার লির একটা অভিজ্ঞতা থেকে বেশ পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, লি সেই মেডিকেল ভেন্টিলেটর প্রজেক্টের কথা বলছেন তো? হ্যাঁ, লি একটা উন্নত মেডিকেল ভেন্টিলেটরের প্রিসিশন ভালভ পরীক্ষা করছিলেন। ল্যাবরেটরির ভেতরটা ছিল শীতাতপ নিয়ন্ত্রিত এবং একেবারে নিস্তব্ধ। সেখানে ডিজিটাল মডেলে সবকিছু নিখুঁত দেখাচ্ছিল, কিন্তু যখন সেই নকশাটা ডংগুয়ানের একটা তেলের গন্ধে ভরা কারখানায় বাস্তবে রূপান্তরিত হতে শুরু করল, তখন তো মানবিক ত্রুটি আর যন্ত্রের ঘর্ষণের বাস্তব সংগ্রাম শুরু হয়ে গেল। ঠিক তাই। ল্যাবরেটরির শান্ত পরিবেশ আর কারখানার রুক্ষ বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাত। একটা জীবন রক্ষাকারী যন্ত্র তৈরি করার দায়িত্ব লির কাঁধে এক ভারী পাথরের মতো চেপে বসেছিল। ডিজিটাল ডেটা আর বাস্তব যন্ত্রের মিল খুঁজতে গিয়ে
লি বুঝতে পারছিলেন যে এটা কোনো জাদুর কাঠি দিয়ে হয় না। কারণ আধুনিক উৎপাদন ব্যবস্থা হল আঞ্চলিক ক্লাস্টারগুলোর মধ্যে হাজার হাজার সূক্ষ্ম সংযোগের একটা মহাকাব্য। প্রতিটি নিখুঁত ডিভাইসের আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য নির্ঘুম রাত আর ব্যর্থতার ভয়। এই যে বিচ্ছিন্ন সরবরাহকারী বা আলাদা আলাদা কারখানায় পার্টস তৈরি হওয়া, এখানে তো আরেকটা বড় সমস্যা দেখা যায়, পরিবেশগত সিঙ্ক্রোনাইজেশনের অভাব। একদম ঠিক ধরেছেন। পরিবেশগত সিঙ্ক্রোনাইজেশন না থাকলে পুরো সিস্টেমটাই ফেল করতে পারে। ধরুন একটা মেডিকেল ইমেজিং ডিভাইসের কথা। ধরলাম। এর বাইরের প্লাস্টিক হাউজিং তৈরি হচ্ছে কুনশানে, আর ভেতরের সূক্ষ্ম সেন্সরটা তৈরি হচ্ছে শেনজেনে। এখন এই দুটো পার্টসের তাপমাত্রাজনিত প্রসারণের হার যদি আলাদা হয়, মানে তাপে যদি একটা বেশি বাড়ে আর অন্যটা কম, তাহলে তো ভেতরের মাইক্রোস্কোপিক অ্যালাইনমেন্ট বা লেন্সের ফোকাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর একটা মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে এটার পরিণতি মারাত্মক হতে পারে। এই সমস্যা সমাধানের জন্যই এখন ডিজিটাল টুইন বা ডিজিটাল যমজ ব্যবহার করা হয়। এই ডিজিটাল টুইন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? মানে এটা তো শুধু কোনো 3D মডেল নয়। না, এটা 3D মডেলের চেয়ে অনেক গভীরে। একটা ক্লাউড ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ভল্টে প্রতিটি ছাঁচ বা মোল্ডের থার্মাল ডাইনামিক্স, টুলিং পাথ সবকিছু সংরক্ষণ করা থাকে। এর সুবিধাটা কি? সুবিধা হলো ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং। ধরুন একটা কারখানায় আকস্মিক বিদ্যুৎ বিপর্যয় ঘটল। ক্লাউডে এই ডেটা থাকার কারণে কয়েক ঘন্টার মধ্যে অন্য একটা কারখানায় অবিকল একই পার্টস উৎপাদন শুরু করে দেওয়া সম্ভব। পুরো উৎপাদন প্রক্রিয়া সচল থাকে। এটা শুনে তো মনে হচ্ছে মাল্টি সাপ্লায়ার আর্কিটেকচার ছাড়া একটা পণ্য ডিজাইন করা আর অপারেটিং সিস্টেম ছাড়া কোনো জটিল সফটওয়্যার লেখা একই কথা। চমৎকার উপমা দিয়েছেন। মানে কোডিং হয়তো আপনার নিখুঁত, কিন্তু অপারেটিং সিস্টেমের কথা না ভাবলে বাস্তব পৃথিবীতে যখন সেটা রান করাবেন তখন তো সেটা পুরোপুরি অচল হয়ে পড়বে। একদম তাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ছোট কারখানার এই ডিজিটাল টুইন আর ফেল ওভার সিস্টেমের যে চিত্রটা আমরা দেখছি, ঠিক একই আর্কিটেকচারকে অত সামষ্টিক অর্থনীতিতেও প্রয়োগ করা হয়। সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিতে সেটা কিভাবে? এখানে উদ্ভাবনের একটা চেইন রিয়াকশন কাজ করে। ধরুন শুরুতে স্মার্টফোনের লিথিয়াম ব্যাটারির সাপ্লাই চেইন তৈরি হলো। এরপর সেটাকে স্কেল আপ করে ইলেকট্রিক গাড়ি বা ইভি বিপ্লব ঘটানো হলো। একটার ওপর ভিত্তি করে আরেকটা। হ্যাঁ, আর ওই ইলেকট্রিক গাড়ির প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে তৈরি হলো স্বয়ংক্রিয় গাড়ির সেন্সর এবং এআই উদ্ভাবনের ভিত্তি। এই ব্যাপারটাকে রেসক্যাপ মডেল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। রেসক্যাপ মডেল মানে রিসোর্স, ইকুইপমেন্ট, জেনারেশন অ্যান্ড ক্যাপাবিলিটি, তাই তো? হ্যাঁ, এই মডেলে দেখা যায় মৌলিক কাঁচামালগুলো একেবারে ভিন্ন ভিন্ন অগ্রসর প্রযুক্তির সাথে যুক্ত। ধরুন নিওডিমিয়াম বা টার্বিয়ামের মতো রেয়ার আর্থ উপাদানগুলোর কথা। এগুলো একই সাথে একটা সাধারণ ড্রোনের স্পিকারে ব্যবহৃত হয়, আবার পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের রাডারেও ব্যবহৃত হয়। আরে বাবা, মানে সাধারণ ড্রোন আর ফাইটার জেটের রাডার দুটোই একই কাঁচামালের সাপ্লাই চেনের উপর নির্ভরশীল। ঠিক, এই ব্যাপারটাকে বলা হয় হাই পাথ ওভারল্যাপ। একাধিক গুরুত্বপূর্ণ শিল্প একই সাপ্লাই নোডের ওপর নির্ভর করছে, আর এই ওভারল্যাপের কারণে একটা বড় ঝুঁকি তৈরি হয়, যাকে আমরা বলি লেটেন্সি উইন্ডো। লেটেন্সি উইন্ডো নামটা তো বেশ সিনেম্যাটিক মনে হচ্ছে। এটা আসলে কি? এটা হলো একটা নীরব সময়কাল। ধরুন কাঁচামালের স্তরে কোনো ব্যাঘাত ঘটল, কিন্তু সাথে সাথে কারখানা বন্ধ হলো না। কারখানার রিজার্ভে থাকা কাঁচামাল দিয়ে কিছুদিন কাজ চলল। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হচ্ছে, মানে ভেতরে ভেতরে ক্ষয় শুরু হয়ে গেছে, কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে না। একদম। এই নীরব সময়টাই ল্যাটেন্সি উইন্ডো। এরপর হঠাৎ যেদিন রিজার্ভ শেষ হয়ে যায়, সেদিন শুধু একটা প্রযুক্তি নয়, বরং একাধিক অগ্রসর প্রযুক্তি একসাথে ভেঙে পড়ে। এই পুরো ম্যাক্রো ইকোনমিক সিস্টেমটা তো আসলে ওই স্ট্রাকচারাল জেঙ্গা গেমের মতো কাজ করে, তাই না? জেঙ্গা গেম, হ্যাঁ, দারুণ মিলে যায় ব্যাপারটা। মানে জেঙ্গা খেলায় যেমন একেবারে নিচের সারি থেকে একটা কাঠের ব্লক টেনে বের করে নিলে টাওয়ারটা সাথে সাথে পড়ে যায় না, বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিকঠাক আছে। কিন্তু সিস্টেমের অভ্যন্তরীণ কাঠামোটা পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। ঠিক তাই। এরপর সামান্য একটা বাতাসে কিংবা ছোট্ট লজিস্টিক্যাল ত্রুটিতে স্বয়ংক্রিয় রাডার থেকে শুরু করে নেভাল মোবিলিটি সবকিছু একসাথে ধসে পড়ে। একটা ব্লক সরে যাওয়ার ফলে এত বড় বিপর্যয়। আর এই কারণেই আধুনিক উৎপাদন ব্যবস্থা শুধু সস্তা কারখানা খোঁজার ধারণাকে অনেক পেছনে ফেলে এসেছে।
এটা এখন বিশাল গভীরভাবে আন্তঃসংযুক্ত সিস্টেমগুলোকে বোঝার এবং আর্কিটেক্ট করার এক জটিল বিজ্ঞান। আমরা তো এই পুরো আলোচনায় দেখলাম যে কিভাবে একটা ছোট পার্টস থেকে শুরু করে বিশাল ম্যাক্রো ইকোনমি একে অপরের সাথে যুক্ত। আজকের এই আলোচনা শেষে আমাদের একটা বিষয় খুব স্পষ্টভাবে বোঝা দরকার। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা এআই খুব দ্রুত ডিজিটাল জগৎ থেকে বেরিয়ে পরমাণু এবং বস্তুর বাস্তব জগতে প্রবেশ করছে। হ্যাঁ, এআই এখন আর শুধু কোডের মধ্যে সীমাবদ্ধ নেই। একদম। ভবিষ্যতে যখন এআই রোবোটিক্স বা জ্বালানি খাতে যুগান্তকারী আবিষ্কার করবে, তখন সেই অ্যালগোরিদমটি কার কাছে আছে তা খুব একটা বিবেচ্য হবে না, বরং সেই ডিজিটাল আবিষ্কারগুলোকে ফিজিক্যাল স্কেলে উৎপাদন করার মতো মজবুত ইন্ডাস্ট্রিয়াল কমন্স কাদের আছে, তারাই এই নতুন শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে। মানে আসল ক্ষমতাটা শুধু অ্যালগোরিদম বা কোডের লাইনে নয়। ঠিক তাই, আসল ক্ষমতা সেই অদৃশ্য ভৌত অবকাঠামোর মাঝে লুকিয়ে থাকে, যা একটি কোডকে বাস্তবে রূপদান করে। শেনজেনের ক্যাফেতে বসে থাকা সেই ফাউন্ডারের ব্যর্থতা কোনো কারখানার দোষ ছিল না, তা ছিল এই অদৃশ্য ইকোসিস্টেমের শক্তিটাকে বুঝতে না পারার ফলাফল। আধুনিক বিশ্বে এই বাস্তু সংস্থানই উদ্ভাবনের চূড়ান্ত ভিত্তি।